৮ বছর প্রেম করেছি। মাত্র ১ বছর হয় তার পূর্ণতা পেয়েছে। ১ বছর হয় আমাদের বিয়ে হয়েছে। ১ বছরের বিয়ের পূর্ণতার যা ডিটেইলস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। কারণ আমি আর সহ্য করতে পারতেছি না। এইজন্যই আমি আপনাদের মাঝে আসছি আমার সেই ৮ বছর রিলেশনের কথাগুলো বলার জন্য। যার ধৈর্য আছে সে শুনবেন, যার ধৈর্য নাই সে শুনবেন না। এমন এক দামড়া স্যারের লাগে রিলেশন করছি, এই স্যারায় আমার এত কেয়ার করতো, এত কেয়ার করতো, ওর কেয়ারিংতা দেখে মনে হইলো ওই পৃথিবীতে আমার জন্ম নেওয়াটা সার্থক হইছে। ওর ভালোবাসায় আমি সম্পূর্ণ পূর্ণতা পেলাম। ও যেভাবে ভালোবাসে, আরে বাবা! এর মতো ভালোবাসা তো আমার বাপেও বাসে নাই। আমার বাবা যে আমাকে জন্ম দিছে, এত যত্নে কইরা এত বড় করছে, তারপর তার ভালোবাসা তুচ্ছ আমার কাছে মনে হয়েছিল। আমার মায়ের ভালোবাসা, সে ১০ মাস ১০ দিন পেটে ধারণ করছে, সে এই দুনিয়ার মুখ দেখাইছে, এই পৃথিবীতে তার জন্যই আমি আসছি। সে না হইলে আমি এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না। এগুলো সব আমার কাছে ছাই মনে হইছে। ছাই চেনেন না? ছাই হলো চুলার ছাই, লাকড়ি দিয়ে রান্নার পরে যেই ছাইটা, ওই ছাইটা। এইরকমটা আমার মনে হয়েছিল। ওর ভালোবাসা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা মনে হয়েছে। এই পৃথিবীতে যদি কোনো ভালোবাসার মতো লোক থাকে, ওর মতো ভালো মানুষই নেই। ওর মতো ভালোবাসার লোকই নেই। আমার এরকম মনে হইছে, এরকম ফিল হইছে। আমার ও সারাক্ষণ ওর সাথে আমি ফোনে কথা বলতাম। ৮ টা বছর রিলেশন করছি, তাহলে কি পরিমাণ ফোনে টাকা খরচ করছি। ওও করছে, আমিও করছি। ২ জনে মিলেঝিলি করছি। নেটে কথা কম বলছি, ফোনে সবসময় কথা বলতাম আনলিমিটেড ভাবে। কারণ হচ্ছে ফোনে কথা বললে আমাদের নেটে সমস্যা করত না। আস্তে কথা বলতাম। কে শুনলো, কে না শুনলো সবসময় চোরের মতো ভয় পাইতাম। চুরি করলেও মানুষ এত ভয় পায় না, যেই ভয়টা আমরা পাইতাম। পাইয়া এভাবে চুপে কথা বলতাম। তো নেটে তো আপনার কথা বললে কথা বাইজ্যা যাইব, গ্যার করবো, হ্যার করবো। নেটের সমস্যা। এইজন্য আমরা সবসময় টাকা খরচ করে কথা বলতাম। তো যাই হোক, নেটও তো টাকা লাগে। তারপর নেটে একটু কম কাটে। কিন্তু ডিরেক্ট ফোনে কথা বললে একটু টাকাটা বেশি লাগে। যাই হোক, টাকার সাবজেক্ট বাদ দিলাম। আমরা কোনো সিনেমালয়ে যাইনি সিনেমা দেখার জন্য। যাইনি কোনো কফি হাউজে। যাইনি কোনো জায়গায় কোনো ক্যাফে বসে চা খাইয়া, কফি খাইয়া, এই ফাস্টফুড আইটেমের কোনো খাবার খাইয়া ওর পকেট খালি করিনি। আমরা একদিন রিক্সা দিয়েও ঘুরিনি। এই শুধু ফোনেই কথা বলতাম, ফোনেই প্রেম করতাম। তাই আমার চাচি, জেঠি, মামি, খালা, খালু এরা সবসময় কইতো আমি মোবাইলে নাকি রিবিট হয়ে গেছি। আমি মরার পরে আমারে মোবাইল দিয়েই মারি দেওয়ান লাগবো। এই ধরনের কমেন্ট করতো এরা। তো ওই কথাগুলো না আমার গায়ে লাগতোই না। ওর সাথে কথা বলাটা আমার ইম্পোর্টেন্ট ছিল। ওই রাত কখনো রাত ঘুমাইতাম না। তো চাচী জেঠিরা কইতো, "কি বয়স হইছে? এই বয়সে চোখের নিচ দিয়া কালো হইয়া গেছে গা, চাপা-চোপা ভাইঙ্গা যাইতাছে, সুরত-বুরত কি, গানজুটি দেখায়।" এরকম কথাবার্তা বলত। তো মনে হইতো, "ধ্যাৎ এরা পাগল-ছাগল।" সবাইরে পাগল মনে হইতো। শুধু একমাত্র আমার নিজেরে ভালো মনে হইতো আর যেই মানুষটার সাথে আমি রিলেশন করি, প্রেম করি, ওই মানুষটারই আমার ভাল লাগতো। ওই মানুষটারই মানুষ মনে হইতো। আর বাকি কিচ্ছুরে কিছু মনে হইতো না। এত পীড়িত, এত ভালোবাসা এখন ৮ বছরের পরে যেয়ে মনে হলো আমাদের বিয়ে করে হালাল করা জাহেজ। তারপর বিয়েটা করলাম, হালাল করলাম, জাহেজ করলাম। ১ বছর পূর্ণতা পাইয়া ঘুইরা আসছে ১ টা বছর বিবাহবাসী। বিবাহবাসী যেদিন তার ৪ থেকে ৫ দিন আগে ওর সাথে আমার প্রচণ্ড ঝগড়া। সেই ঝগড়ার সূত্রতে ও আমারে রাতের বেলা বলে, "তুই চলে যা। তুই আমার জীবনটা নষ্ট করে লাইছিস। তুই গেলে আমি মুক্ত পাই, আমি শান্তি পাই।" তখন মনে করলাম আমি গেলে যদি শান্তি পায়, ওই মুক্ত আকাশে উঠতে পারে, তাহলে আমার চলে যাওয়াই উচিত। সকালবেলা উঠে ওকে কিছু না বলে আমি চলে গেছি। এই যে দেখতেছেন আমি ভর্তা দিয়ে ভাত খাইতেছি, যাইয়া রাগ করে ভর্তা দিয়া ১০০ পদের ভর্তা লইয়া আবার ভাত খাইতাছি। পেটের মধ্যে ক্ষুধায় ধাউ করছিল। তো বের করে দিছে যখন প্রেম করছি, কত না খাইয়া আসছিলাম, কত ওর জন্য ও না খাইলে খাইতাম না। "সোনা তুমি খাইছো? পাখি জান তুমি খাইছো কলিজা?" ও যদি বলত না খায় নাই, তাহলে আমিও খাইতাম না। বাট ওর জন্য আমি সবসময় আকুল বিকুল হয়ে থাকতাম। এইরকম ছিল। আবার আমি না খেলেও খাইতো না। সেই খাবারে কত মিস করলাম, কত ভালো খাবার ছিল সেগুলো খাইতে পারি নাই ওর লিগ্গা। কিন্তু এখন রাগ করে গিয়ে আগে খাইছি। খাবারগুলো খাইছি হোটেলে। খাবার খেয়ে পেটটা শান্তি করে দিব্যি ঘুরছি। তারপরে ও যেদিন বিবাহবাসীটি আসছে সেদিন রাতে আমাকে ফোন করছে। ফোন করে আমাকে বলতেছে, আ "আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই।" আমি অবাক হয়ে গেছি। "তুই ফোন দিছস, ভালো কথা। বলবি আজকে আমাদের বিবাহবার্ষিকী, তুমি রাগ করে চলে গেছো। আমারও দোষ আছে, তোমারও দোষ আছে। আচ্ছা বাসায় চলে আসো আজকে আমাদের বিবাহবার্ষিকীতে আমরা আনন্দ ফুর্তি করি।" সেইটা না বইলা ও আমার কাছে ডিভোর্স চায়। ওর কত অ্যাটিটিউড। আমিও বলেছি, "ঠিক আছে, আমাকে ডিভোর্স করবে? করে দাও। কবে করবে?" ও বলল যে, "ডিভোর্স তো দিব, কিন্তু দেনমোহরের টাকাটা কি লাগবে?" কত বড় ফকিরের ফকির। আমি কইছি কি, "না লাগবো না, দরকার নেই।"
তুমি আমার ডিভোর্সটাই দিয়ে দাও, দিতে যেতে চাও। প্রতিশ্রুতি দিয়েছিলা আমাকে কখনো ছেড়ে দিবা না। আসলে সত্যি বলতে ও আমাকে ছেড়ে দেয় নাই। ও আমাকে ছেড়ে যাবে না বলছে। যখন বিয়েটা করে তখন বলছে, "শোনো আমি তোমাকে ছেড়ে কক্ষনো যাব না।" ও আসলেও যায় নাই। আমারে গর্দন লাত্তি মাইরা বাইর কইরা দিছে। আমি গেছি। ওর লাত্তিটা খাইয়া আমি গেছি। কিন্তু ও হয়তো আমারে ছাইড়া যায় না। হয়তো বাসায় ছিল। লাত্তিটা খাইয়া আমি ঘুরছি। পাগলের মতো ঘুরতে, ঘুরতে আবার বেহায়ার মতো ওর কাছে আসছি। আসার পরে ওই আমারে দেইখা কি ভাবছে না ভাবছে জানি না। তখন হইছে দিনের ৫টা বাজে আমি আসছি ওর বাসায়। তখন ওর কথা ভাবতে, ভাবতে ওর কথা চিন্তা করতে, করতে আইসা আমারে লাত্তি আবার মারে না কি করে না কি করবে। এই চিন্তা করতে, করতে আমি গেছি ঘুমাইয়া। যখন রাতে ২টা বাজে তখন দেখি হাতের পাশে কিছু একটা ঘুমের মধ্যে লাগছে। তখন মনে করছি এটা বালিশ। টাইনা দাঁড়ি নিতে লইছি দেখি আমার ঝাড়া মাইরা ফালাই দিছে। আমি ঝাড়া খাইয়া লাফ মাইরা উঠছি ঘুমের থেকে। উইঠা দিয়ে আস্ত দামড়ার মতন একটা মানুষ। আবার উল্টায় দিয়ে যে এটা আমার জামাই। যাই হোক আমার স্বামীরে দেখে আমি আরও অবাক হইনি। তো একটু চেষ্টা করছিলাম মিশার জন্য। আমার মিশে তো নাই। আর দুজনে কোনো কথাবার্তাই হয় নাই। সকাল হইছে। এইভাবেই কথাবার্তা না হয়ে। তো সকাল হইলে আমি হাত মুখ ধুইয়া ভাবলাম ওর অভিমানটা আমার কিভাবে ভাঙাবো? তো হাইত দাইত কথা কইতে গেলেও ঝামেলা। তো ওর কাছে আর না যেয়ে আমি ওর পছন্দের একটা শাড়ি পরি। শাড়িটা পইরা ওই আরেক রুমে বসেছিল। ওই রুম বরাবর আমি এই পাশে দাঁড়াইয়া ওর দিকে তাকাইয়া এভাবে হেলতেছি, ডুলতেছি। ও দেখে একটু মিসকি, মিসকি হাসছে। হাইসা আমি ভাবলাম কি আইসা আমাকে জড়ায় ধরবে। কিন্তু আমার ধারণার বাইরে। ও আইসা না টিকতে পেরে আমার শাড়ি দেখে ইমোশনাল হয়ে গেছে। আইসা বলতেছে, "আমার এই দোষ, এই দোষ" মানে কথা বলার জন্য। এখন আমার দোষের শেষ নাই। "তুমি কি যে কাজগুলো করছো এগুলো কাজ, তুমি চলে গেছো কেন?" এই সেই ইত্যাদি, ইত্যাদি। সে যে আমাকে বলছে, "তুই জাগা, তুই গেলে গিয়া মুক্ত হয়ে যাম" এই সেই এগুলো বাঁশপাতার তলে গেছে এগুলো কোনো কথাই না। তো তারপরে হচ্ছে আমার দোষগুলো এখন আমি চিন্তা করছি ওর লগে আমার মিশন দেওয়ার কথা। আমি তোরে ছাড়া বাঁচতে পারব না, ওই তোমারে ছাড়া বাঁচতে পারব। পরে আমি হেসে দিয়ে বললাম, "শোনো আমার সব ভুল হইছে। তুমি আমার মাফ করে দাও। আমি আর এই ধরনের ভুল করব না।" তখন হইছে ওর ১৬ কলা পূরণ হইছে। অন্যায় করছে ওই, দোষ স্বীকার করছি আমি। এখন আর কোনো কথাই নেই। ও আমাকে কিচ্ছু না বলে এবার জড়িয়ে ধরছে। বাকিটা ইতিহাস। হয়তো এখন বলবেন জড়িয়ে ধরার পর কি হইছে? আপনারা যা ভাবছেন তা না। জড়ায় ধরার তারপর হচ্ছে আমরা মিলে গেছি দুজন দুজনের প্রতি। আর কোনো রাগ, গোসাজ, ক্ষোভ কিছুই ছিল না। তারপর দুজন দুজনের দুঃখ-সুখ বললাম যে, "আমাকে ছাড়া এই কয়দিন তোমার কেমন লাগছে?" ও আমাকে বলল, "তোমাকে ছাড়া আমার একটুকুও খারাপ লাগে না।" আমি বলেছি, "হ্যাঁ, তাহলে আমারও খারাপ লাগে না। কারণ তুই স্বীকার করবি না, আমি কেন স্বীকার করব?" এজন্য আমিও আমার খারাপ লাগাটা আর স্বীকার করিনি। এই কথাগুলো আবার আপনারা ভেবে নেবেন না সত্যি, সত্যি এগুলো আমার জীবন কাহিনী। এগুলো হলো আমার এক আপু, নুসাইবা আপু, খুব আমার কাছের এক বান্ধবী। তার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। আপনারা আবার এগুলোকে আমার জীবন কাহিনী হিসাবে মেনে নিয়েন না। এগুলো সত্যি আমার খুব কষ্ট লেগেছে আপুর কথাগুলো শুনে। আপু আমাকে বড় একটা স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছেন। যে আপু আমার জীবনে হয়ে যাওয়া এই ঘটনাটা আমি কোথাও যেয়ে বলতে পারি না। আমার স্বামীর নিষেধাজ্ঞার কারণে আপনি একটু আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন।